আম জনতা সৃজিতা তারা কি বলছেন সেদিকে একটু নজর রাখতে হয়েছে, তাই তো? একেবারেই তাই, কারণ সাধারণ মানুষের দাবি একটাই থাকে, বাবা আমি বাজারে ব্যাগটা নিয়ে যাব, একটু থলে ভর্তি করে বাজার করে আনবো। এটা হচ্ছে সাধারণ মানুষের চাহিদা। রুমকির কাছে চাই, রুমকি সাধারণ মানুষ আজকে বাজেট নিয়ে কতটা আশাবাদী? ধর্মতলা থেকে বলছি রুমকি। দেখো, শিয়ালদা স্টেশনে ছিলাম, এই মুহূর্তে ধর্মতলা চত্বরে রয়েছি। আর চায়ের ঠেক এমন একটা জায়গা যেখানে সব ধরনের আলোচনা হয়। এই মুহূর্তে বহু মানুষ চায়ের ঠেকে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা বলছি, বাজেট রয়েছে আজ, কি বলবেন, কি আশা করছেন? কোন কোন জিনিসপত্রের আপনার মনে হচ্ছে দাম বেড়েছে, তা নিয়ন্ত্রণে আনা উচিত? এখন এখানে তো যেটা আলু, পেঁয়াজ, এগুলো তো অনেক দাম বেড়েছে। হয়তো সাধারণ মানুষগুলোকে খাওয়া দাওয়া করার জন্য অনেক কষ্ট হচ্ছে, তে হয়তো এগুলোর দাম কমে দিলে হয়তো একটু ভালো হয়। আপনি কি বলবেন? বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন, কি কোন জিনিসটা চাইছেন যে আপনারা দাম কমুক, যাতে একটু সুরাহা হয় মধ্যবিত্তের? চাল ডালের দাম বেড়েছে, কমে দিলে খুব ভালো হয়। আপনি কি প্রত্যাশা রাখছেন দাদা? আমি তো একই বলছি, একই। দেখো, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে, এরই পাশাপাশি আরো একটা বিষয়, আপনারা কি চাইছেন রেলের যে পরিস্থিতি তা নিয়ে আপনারা কি চাইছেন? রেলে বাজেট বরাদ্দ হোক, পরিকাঠামো উন্নয়ন হয়তো ভালো, তাই বেশ। এই মুহূর্তে বহুত সাধারণ মানুষ যারা চায়ের থেকে আড্ডা দিচ্ছিলেন, অবশ্যই আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, বাজেট রয়েছে আজ, কি চাইছেন, কি প্রত্যাশা করছেন? আমরা তো এটাই চাচ্ছি যে জনসাধারণের যেটা আপনার দামটা বেশি হয়েছে খাওয়া দাওয়ারও, এটা অল্প যাতে কম হয়, এটা আমরা সরকারের থেকে আবেদন করছি। সবারই একটাই চাহিদা যে যাতে পেট চালাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, যাতে আম জনতা তারা নিজেদের সংসারটা ঠিকমতো অন্তত খেয়ে পড়ে বাঁচাতে পারেন, চালাতে পারেন। এই জায়গা থেকে আরেকটা বিষয় আসতে হবে আমাদেরকে, কারণ আমরা একদিকে যেরকম মধ্যবিত্তের কথা বলছি, সুপর্ণবাবুর কাছে আসবো। সুপর্ণবাবু, মধ্যবিত্ত আর তার থেকে একটু যারা বেশি আয় করেন, যেমন ধরুন 10 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয়, এখনো পর্যন্ত কর কাঠামোয় তাদেরকে 20% ছাড় দিতে হয়, ট্যাক্স দিতে হয়। তো সেই ট্যাক্সটা যদি একটু কমানো যায়, তাহলে কি আপনার মনে হয় যে জিডিপির কথা আমরা বলছি, যে একটু গোটা মানুষ, মানে গোটা দেশের মানুষের মধ্যে ক্রয় ক্ষমতা বৃদ্ধি, তো তাদের হাতে যদি একটু বেশি টাকা আসে, যদি কর ছাড় দেওয়া যায় কিছুটা, তাহলে কি একটু হলেও জিডিপি বাড়ার সম্ভাবনা থাকতে পারে? এবং সেই সঙ্গে শিল্প, যে সমস্ত শিল্প মহল রয়েছে বা শিল্প গোষ্ঠী রয়েছে, তাদেরকে যদি একটু আরো ছাড় দেওয়া হয়, তাহলে কি শিল্পে আরেকটু নিয়োগ করা সম্ভব হবে? বিশাখা, আমি প্রথমেই আপনাকে এবং সৃজিতাকে ধন্যবাদ জানাবো, তার কারণ আপনারা যেরকমভাবে প্রশ্নগুলো সাজিয়েছেন বা প্রশ্নগুলো করছেন, খুব ভালো লাগছে। তার কারণ আপনারা মৌলিক কথাগুলো আজকে তুলে ধরছেন, এবং আপনার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অধ্যাপক ঝন্টু কতগুলো কথা বলেছিলেন। কেন আপনি কর্পোরেটের কথা সৃজিতা যখন তুলেছিলেন আগে, সেই নিয়ে উনি কথা বলছিলেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে ঝন্টুর কথার সূত্রটা ধরেই বলছি যে একটু যদি ভারতবর্ষে যদি আমি দেখি যে কর কাঠামো যেটা আছে, সেটা ঝন্টু বলার চেষ্টা করেছিল। একটা হচ্ছে প্রত্যক্ষ কর, মানে ডাইরেক্ট ট্যাক্স, মানে প্রফেসর বিশ্বাস বা প্রফেসর বড়াইক বা আপনারা দুজন, আপনারা যখন যেখানে কাজ করছেন, আপনাদের কিন্তু কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে আপনারা মাইনের সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার টাকাটা আপনার এমপ্লয়ার ট্যাক্স ডিডাক্টেড সোর্স করে নেয়, টিডিএস তারা কেটে নেন। সুতরাং আপনাদের পক্ষে কিন্তু কোনো রকমভাবে কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, বা আপনাদের কোনো প্রবৃত্তিও আছে সেই রকম। কিন্তু ভারতবর্ষে এরকম দেখা যায় যে ভারতবর্ষের মাত্র 5% মানুষ ট্যাক্স দিচ্ছেন, তার মধ্যে আবার মানে 2 মানে ট্যাক্স ফাইল করছেন, তার মধ্যে আবার 2.5 মানে 50% তারা ট্যাক্স দিচ্ছেন। সুতরাং এই সরকার যতই বলুন যে ট্যাক্স রিটার্ন দেওয়া হয়েছে, এত বেশি লোককে ট্যাক্স রিটার্ন দেওয়ানোর দরকারটা কি যদি নীল রিটার্ন ফাইল করা হয় এবং প্রশাসনিক খরচা এত বেড়ে যায়? আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসেছেন। সেটা ছোট্ট প্রশ্ন মাথায় আসছে। একটা দিক বলছিলেন সুপর্ণবাবু আপনি, আমি একটা দিক বোঝার চেষ্টা করি। এক, সরকার যদি একটু ঝুঁকি নেয়,
তাহলে হয়তো যদি ইনভেস্টমেন্টটা বাড়ায় তাহলে হয়তো সুবিধার একটা জায়গা হতে পারে পরিকাঠামোগত ক্ষেত্রে। এটা একটা বিষয়। আরেকটা জিনিস, আরেকটা যেটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে, যেটা অর্থ সমীক্ষার রিপোর্ট বলছে যে মানুষের মধ্যে ঋণ নেওয়ার প্রবণতা বেড়ে গেছে। ঋণ নেওয়ার প্রবণতা থেকে ঋণ খেলাপির জায়গাটাও আরো অনেক বেশি করে স্পষ্ট হচ্ছে। এই জায়গাগুলোকে কি আটকানোর কোনো সম্ভাবনা আজকে পরিষ্কার হতে পারে? আমি বলে নিই যে তার মানে ঝন্টু যেটা বলছিলেন সেটা সর্বৈবভাবে সত্য। প্রথম কথা হচ্ছে যে যদি দেখি তাহলে পার্সোনাল ইনকাম ট্যাক্স, এটা প্রায় আমাদের যে ট্যাক্স রেভিনিউর 19% আসে পার্সোনাল ইনকাম ট্যাক্স থেকে। এবং সৃজিতা, আপনি যেটা এই কর্পোরেট ট্যাক্সের ব্যাপার তুলেছিলেন, আমাদের প্রধানমন্ত্রী, আমি কোনো দোষ বা গুণের কথা বলছি না, তার কারণ 2014-এ ওনার সরকারটা এসছে এবং 2019-এ উনি যখন আমেরিকাতে যান এবং ট্রাম্পের ইলেকশনের সময়, তখন কিন্তু উনি গিয়ে ওখানে বলেন যে আমাদের দেশে কর্পোরেট ট্যাক্স ফিরে এসে কর্পোরেট ট্যাক্সটা 26% করে দেওয়া হয়। কেন করে দেওয়া হয় তার পেছনে একটা সম্ভাব্য যুক্তি, যেটা আপনি সঠিকভাবে বলেছেন, যে OECD লেভেলস বা আসিয়ান কান্ট্রিতেও 26%, কারণ যদি বেশি বাড়ানো যায় মনে হয় যে তাহলে মানুষ, মানে যারা বিনিয়োগ করেন তারা ভয় দেখান যে তোমার এখানে যদি বেশি কর দিতে হয় আমি অন্য কোথাও গিয়ে কর দেব। তো সেই চিন্তা করে তারা হয়তো করেছিলেন যে বেশি রোজগার বা বেশি যারা চাকরি সৃষ্টি করবেন, সরকারের রোজগার হবে, তারা পুঁজি বিনিয়োগ করবেন। ঝন্টু বাবুর কাছে আসি। ঝন্টু বাবু, আপনার কি মনে হয় এভাবে সত্যি চাকরি সৃষ্টি করা যায়? একদম ছোট করে উত্তরটা চাইবো, কারণ আমাদের সময়টা শেষ হওয়ার পর। না, আমি একদম পরিষ্কার বলি যে কর্পোরেটের যে পার্সপেক্টিভটা, এটার সাথে সাথে আরেকটা পয়েন্ট কিন্তু এবারে বাজেটে দেখবে তোমরা করবে বা ফোকাস করা দরকার, যে রোগটা কিন্তু আমি শুরুতে বলেছিলাম, রোগটা আমরা ভুল ধরছি। শুধু কর্পোরেট ট্যাক্স ছাড় নয়, সাধারণ মানুষ, যে আমরা তো মিডল ক্লাসের কথা বললাম, গরিব মানুষের মধ্যে জব ক্রিয়েট করা, মনরেগা প্রয়োজন এমন হতে পারে বিশাখা, একটা তোমার পুকুর কাটতে হবে না, তুমি কাটলে কিছু জব ক্রিয়েট হলো, আবার সেই পুকুরটা বন্ধ করে কিছু জব ক্রিয়েট করলে, বিকজ মানুষের ক্রয় ক্ষমতা নেই। একদম ঠিক কথা। এবং সেই জায়গা থেকে মূল্যবৃদ্ধির হ্রাসের বিষয়ে আজিজুল বাবুর কাছে একবার আসবো। মূল্যবৃদ্ধির হ্রাস করার জন্য যেটা বলা হচ্ছে, যে এই যে বিশেষ করে শাকসবজি বা খাবার দাবারের কথা যদি বলি, তাহলে আবহাওয়ার খামখেয়ালিপনা, এটাও তো একটা বড় একটা জায়গায় চলে যাচ্ছে। কারণ যেভাবে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, বিভিন্ন সময় যে সময় বৃষ্টি হওয়ার কথা নয় সেই সময় বৃষ্টি হচ্ছে, যে সময় বৃষ্টির কথা সেই সময় বৃষ্টি হচ্ছে না, ফসল নষ্ট হচ্ছে। তো এই জায়গা থেকেও তো একটা কোথাও গিয়ে রূপরেখার প্রয়োজন। এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং আমাদের মতো এগ্রিকালচারাল ওরিয়েন্টেড যে দেশ ভারতবর্ষ, কৃষিভিত্তিক দেশ, সেই দেশে আমাদের যে কৃষিজ ফসলগুলো রয়েছে সেইগুলোকে প্রিজার্ভ করা, এই যে শীতাতপ নিয়ন্ত্রিত যে ব্যবস্থা, তার মাধ্যমে আমাদের এই পশ্চিমবাংলার কথাও যদি বলি, বিভিন্ন জেলা বিভিন্ন কৃষিজ ফসল, যেমন আমি যদি মালদার কথা বলি, সেখানে কিন্তু আম বা লিচু, এইরকম বিভিন্ন জেলায় বিভিন্ন যে ফসলগুলো রয়েছে, ভারতবর্ষ জুড়ে এইরকম কিছু স্পেশালাইজড ডিস্ট্রিক্ট আছে স্পেশালাইজড প্রোডাক্টের জন্য, সেইগুলোকে সংরক্ষণ করা, অর্থাৎ বহু অপচয় কিন্তু হয়ে যায়। ফলে আমরা দেখব যে জিনিসপত্রের যদি অপচয় নষ্ট করতে পারি, সেটা যদি বন্ধ করতে পারি, কমানো যায়, তাহলে কিন্তু আমার বাজারে যে ঘাটতি, সেই ঘাটতির সুযোগটা অনেক কমবে। এটা যেমন একটা দিক। সেই সঙ্গে আমি যেটা যোগ করব, শুধু জব ক্রিয়েশন করলেই হবে না, কিন্তু স্কিল এনহ্যান্সমেন্টের জায়গাটা কিন্তু নিশ্চিত করতে হবে। কারণ এখন যে কাজের বাজার, সেখানে আমার ভারতবর্ষে শ্রমের বাজারে কিন্তু যোগান কম নেই। কিন্তু প্রতি বছরে যে বিপুল সংখ্যক মানুষ কাজের জগতে ঢুকছে, কাজের বাজারে ঢুকছে, তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার ক্ষেত্রে স্কিল এনহ্যান্সমেন্ট যদি না দিতে পারি, শুধু ইন্টারনাল মার্কেটে হবে না, এক্সটার্নাল যে মার্কেট রয়েছে, ওয়ার্ল্ড মার্কেট রয়েছে, সেই ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু আমাদেরকে যদি কিন্তু রয়েছে, যেগুলোর উপর নির্ভর করে 2025-26-এর বাজেট আর কিছুক্ষণের মধ্যেই পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, সেদিকে আমরা নজর রাখবো। এবং বেশ কিছু ছোট ছোট দিক, যেগুলো এবারের বাজেটে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সেদিকে আমরা নজর রাখলাম। একেবারেই তাই। এবং আরেকটা বিষয়, যে বিভিন্ন বড় বড় সংস্থা দেখা যাচ্ছে ছোট ছোট প্যাকেট বেশি করে নজর রাখছি। আমরা দেখতে পাচ্ছি মিনিস্ট্রি অফ ফিনান্স সেদিকে নজর থাকছে। তৎপরতা একেবারে তুঙ্গে। যে কোনো সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি সেই লাল কভার দেওয়া ট্যাবটা নিয়ে আসবেন এবং সেই সময় আমরা অবশ্যই সেদিকেও নজর রাখবো। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের সামনে সেই ছবিটা দেখালাম এবং আমাদের প্রত্যেক যারা গেস্ট আজকে এসেছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে কিছুক্ষণের মধ্যেই হয়তো, কারণ এরপর বাজেট পেশ হবে এবং তারপর নানা রকম প্রতিক্রিয়া আমাদের প্রয়োজন হবে। কিন্তু এখন এ পর্যন্তই, এরপর ফিরে আসছি এবং এরপর হাওয়া কেমন থাকছে, তাই তো? একদম হাওয়া কেমন নিয়ে পিঙ্কি আসছে। তবে একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা।